আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষ অক্সিজেন সিলিন্ডার ছাড়াই সমুদ্র গভীরে কতক্ষণ থাকতে পারে? 1 মিনিট, 2 মিনিট, হয়তো 3 মিনিট। কিন্তু পৃথিবীতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে যাদের কিছু দক্ষ ড্রাইভার প্রায় 13 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। শুধু তাই নয়, 200 থেকে 230 ফুট গভীরতায় ডুব দেওয়ার ক্ষমতার কথাও নথিভুক্ত রয়েছে। কিন্তু তারা আর কেউ নয়, সমুদ্র থাকা বাজাও জনগোষ্ঠী। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কিভাবে করে? তাদের শরীরের ভিতর কি এমন কিছু আছে যা সাধারণ মানুষের নেই? হ্যাঁ, সত্যি বাজাওদের এমন কিছু ক্ষমতা রয়েছে যা অন্যান্য সাধারণ মানুষের নেই। আর কি সেই জিনিস, সেটা এই ভিডিওতেই দেখতে পাবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কিন্তু অবাক করার মতো বিষয় এখানেই শেষ নয়। এই মানুষগুলোর কাছে সমুদ্র কোনো পর্যটন স্থান নয়, সমুদ্রই তাদের কর্মস্থল, সমুদ্রই তাদের খাদ্যের উৎস, আর একসময় অনেকের জন্য ছিল সমুদ্রই তাদের ঘর। তারা নৌকায় বসবাস করেছে, পানির উপর ঘর বানিয়েছে, ছোটবেলা থেকে সাঁতার এবং ড্রাইভিং শিখেছে, এবং সমুদ্রের নিচে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার করে নিজের জীবন চালিয়েছে। তাদের মধ্যে একটি অংশ আজও এমন একটি সমস্যার মধ্যে লড়াই করছে যা সমুদ্রের গভীরতা থেকেও ভয়ঙ্কর। তাদের নিজেদের অনেকের কোনো স্বীকৃতি বা জাতীয় পরিচয়ই নেই। তাহলে কারা এই মানুষ? কোথায় বসবাস করে? কি খায়? কিভাবে সমুদ্রের নিচে এতক্ষণ থাকতে পারে? আর সত্যি কি সমুদ্রই তাদের দেশ? চলুন আমরা ঢুকে পড়ি পৃথিবীর অন্যতম বিস্ময়কর সমুদ্র যাযাবর গোষ্ঠী বাজাওদের জীবনের গভীরে। আপনার জীবন নিয়ে কোনো আফসোস থাকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। বাজাওলার জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র অঞ্চলে, বিশেষ করে ফিলিপাইন, মালয়েশিয়া, সাবা এবং ইন্দোনেশিয়ার আশেপাশের দ্বীপ এবং উপকূলীয় অঞ্চলে ছড়িয়ে আছে। ঐতিহাসিকভাবে তাদের একটি অংশ সমুদ্রের উপর ভেসে বেড়ানোর জীবনযাপন করত। বাজাওদের অনেক পরিবার কাছে ছোট কাঠের নৌকা, যাকে বলা হয় লেপা, শুধু চলাফেরার মাধ্যমে ছিল না, এই নৌকা ছিল তাদের ঘর, রান্নাঘর এবং জীবিকার প্রধান ভরসা। তারা নৌকায় ঘুমাতো, রান্না করত, আর সেখান থেকেই সমুদ্রে মাছ ধরত। কিন্তু প্রশ্ন হলো, তাহলে কি তারা সবাই এখনো নৌকায় থাকে? উত্তরটা হচ্ছে না। আজকের বাজাওদের জীবন একরকম নয়। অনেক পরিবার পানির উপর কাঠের খুঁটির উপর ঘর তৈরি করে বসবাস করে। কোথাও আবার ছোট ছোট ঘর কাঠের সেতু বা হাঁটার পথ দিয়ে সংযুক্ত থাকে। দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের মাঝখানে যেন ছোট ছোট একটি গ্রাম ভাসছে। কোথাও ঘরগুলোর মধ্যে সরু কাঠের সেতু রয়েছে, কোথাও আবার একটি ঘর থেকে অন্য ঘরে যেতে নৌকা ব্যবহার করতে হয়। আবার কিছু পরিবার এখনো নৌকা এবং সমুদ্র কেন্দ্রিক জীবন ধরে রেখেছে, তাই তাদের সমুদ্রের মানুষ বলা হলেও বাস্তবে তাদের বসতি সমুদ্র, দ্বীপ আর উপকূলে, এই 3 পরিবেশের মধ্যেই ছড়িয়ে আছে। এখানে কোনো পাকা রাস্তা নেই, জলই রাস্তা, নৌকায় যানবাহন, আর সমুদ্রই পুরো গ্রামের চারপাশের পৃথিবী। স্থলভাগে একটি শিশুর শৈশব শুরু হয় ঘর, উঠান, স্কুল এবং রাস্তার সঙ্গে, কিন্তু বাজাওদের শিশুর পৃথিবী শুরু হয় পানির সঙ্গে। ছোটবেলা থেকে তারা সমুদ্রের পরিবেশের সঙ্গে পরিচিত হয়। নৌকায় চলাফেরা, সাঁতার কাটা, জোয়ার ভাটা বোঝা, মাছ চিনতে শেখা এবং পানির নিচে কিভাবে চলতে হয়, এইসবই তাদের দৈনন্দিন জীবনের অংশ। একটি শিশু যখন পানির দিকে তাকায়, আমরা হয়তো শুধু নীল সমুদ্রই দেখি, কিন্তু একটি বাজাও শিশু সেখানে দেখতে শিখে মাছের চলাফেরা, প্রবালের অবস্থান, নিরাপদ জায়গা এবং শিকারের সম্ভাবনা। আর এই জ্ঞান কোনো বই থেকে আসে না, এটি পরিবার থেকে পরিবারে, প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে। এবার আসি সব থেকে অবিশ্বাস্য বিষয়ে, কিভাবে বাজাও ড্রাইভাররা এতক্ষণ পানির নিচে থাকতে পারে। এর প্রথম কারণ হচ্ছে প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই সমুদ্রের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়। নিয়মিত ড্রাইভিং তাদের শরীরের দীর্ঘ শ্বাস ধরে রাখার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। পানিতে মুখ ডুবালেই মানুষের শরীরে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় ডিভিং রেসপন্স। হৃদস্পন্দন ধীর হয়, শরীরের কিছু অংশ রক্ত প্রবাহ কমে যায় এবং শরীর গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর জন্য অক্সিজেন সংরক্ষণ করার চেষ্টা করে। বাজাওদের ক্ষেত্রে এই অভিযোজন আরো বিশেষ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, শুধু প্রশিক্ষণ কি এত বড় পার্থক্য তৈরি করতে পারে? বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বাজাও এবং তাদের স্থলভিত্তিক প্রতিবেশী সুলওয়ান জনগোষ্ঠীর উপর গবেষণা করে। ফলাফল ছিল অত্যন্ত আকর্ষণীয়। গবেষণায় দেখা যায় বাজাওদের পিলহা সুলওয়ানের তুলনায় 50% বড়।
কিন্তু প্রশ্ন হলো স্প্লিন বা পিলহা এত গুরুত্বপূর্ণ কেন? আপনি যখন দীর্ঘ শ্বাস ধরে রাখেন তখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। ড্রাইভিং এর সময় স্প্লিন সংকুচিত হয়ে অতিরিক্ত অক্সিজেনযুক্ত লোহিত কণিকায় রক্ত প্রবাহ ছেড়ে দিতে পারে, ফলে শরীর কিছুটা বেশি সময় অক্সিজেন সংকট সামলাতে পারে। এটি কোনো জাদু নয়, এটি মানুষের শরীরে একটি অসাধারণ শারীরিক বৃত্তীয় ব্যবস্থা। বাজাওদের ঐতিহ্যবাহী জীবিকার একটি বড় অংশ হলো মাছ ধরা এবং ড্রাইভিং। তারা নৌকা নিয়ে প্রবালের কাছাকাছি যায়, পানির নিচে মাছ খুঁজে বের করে এবং বিশেষ ধরনের বর্ষা ব্যবহার করে শিকার করে। মাছ ছাড়াও তারা সামুদ্রিক শসা, শামুক, ঝিনুক এবং অন্যান্য সামুদ্রিক সম্পদ সংগ্রহ করে। একজন দক্ষ বাজাও ড্রাইভারের কাছে সমুদ্রের নিচে নামা শুধু সাহসের ব্যাপার নয়, একই সঙ্গে নিজের শ্বাস, শরীরের ভারসাম্য, পানির চাপ, স্রোত এবং শিকারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে হয়। একটি ভুল সিদ্ধান্তই সেখানে জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করতে পারে। তাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আসে মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী থেকে। ঐতিহ্যগতভাবে তারা বিপুল সংখ্যক সামুদ্রিক প্রজাতির খাদ্য, ঔষধ কিংবা বাণিজ্যিক পণ্য হিসেবে সংগ্রহ করে। গবেষণায় তাদের সামুদ্রিক পরিবেশের সম্পর্কে বিস্তৃত জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। ধরা যাক সকালে একটি পরিবার মাছ ধরতে বের হলো, কিছু মাছ পরিবারের খাবারের জন্য রাখা হলো, অতিরিক্ত মাছ স্থানীয় বাজারে বিক্রি করা হলো বা অন্য পণ্যের সঙ্গে বিনিময় করা হলো। এভাবে সমুদ্রের সম্পদ তাদের পরিবারের দৈনন্দিন জীবন চালাতে সাহায্য করে। একটি ছোট নৌকার পিছনে অংশে আগুন জ্বলছে, সামনে দিনের সংগ্রহ করা মাছ। পরিবারের সদস্যরা বসে খাবার তৈরি করছে। ন্যাশনাল জিওগ্রাফির নথিতে বাজাও পরিবারকে তাদের নৌকার পিছনে খোলা আগুনের মাছ রান্না করতে দেখা গেছে। অর্থাৎ তাদের কাছে রান্নাঘর অনেক সময় স্থলভাগের মতো আলাদা কোনো ঘর নয়, নৌকারই একটি অংশ। এটাই এই জীবনযাত্রার সব থেকে সুন্দর এবং একই সঙ্গে কঠিন দিক। স্থলভাগে আমরা বাড়ির মধ্যে আলাদা আলাদা ঘর বানাই, কিন্তু তাদের কাছে এই নৌকাই হয়ে ওঠে ঘর, রান্নাঘর, যানবাহন এবং কর্মস্থল, সব একসঙ্গে। ভোরে যখন সূর্য সমুদ্রের উপর আলো ফেলতে শুরু করে তখন একটি বাজাও বসতি ধীরে ধীরে জেগে ওঠে। কেউ নৌকা প্রস্তুত করছে, কেউ মাছ ধরার সরঞ্জাম পরীক্ষা করছে, কেউ আগের দিনের মাছ পরিষ্কার করতেছে, শিশুরা পানির কাছে খেলছে। এরপর শুরু হয় দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সমুদ্র যাত্রা। একটি ছোট্ট নৌকা ধীরে ধীরে বসতি ছেড়ে দূরের প্রবালের প্রাচীরের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন বন্ধ হয়, চারপাশে শুধু সমুদ্র। একজন ড্রাইভার পানির দিকে তাকায়, তারপর এক মুহূর্তে সে পানিতে ঝাঁপ দেয়। উপর থেকে আমরা শুধু একজন মানুষকে পানিতে অদৃশ্য হয়ে যেতে দেখি, কিন্তু কয়েক মিটার নিচে যাওয়ার পর তার সামনে খুলে যায় এক সম্পূর্ণ অন্য পৃথিবী। প্রবাল, মাছ, স্রোত এবং নীল অন্ধকার। এত কষ্টের পরেও কিন্তু কেন তারা এই জীবন ছেড়ে স্থলভাগে চলে যায় না? কারণ সমুদ্র তাদের কাছে শুধু একটি অর্থ উপার্জনের জায়গা নয়, এটি তাদের সংস্কৃতি, তাদের গল্প, তাদের পারিবারিক স্মৃতি, তাদের পূর্বপুরুষদের পথ। একজন বাজাও বৃদ্ধ যে সমুদ্র পথ জানেন, হয়তো তার কোনো জিপিএস এর দরকার নেই। তিনি জানেন কোন ঋতুতে কোন এলাকায় মাছ পাওয়া যায়, কোথায় স্রোত শক্তিশালী, কোন জায়গায় নৌকা নিরাপদ এবং কোন সময়ে সমুদ্রে যাওয়া উচিত নয়। এই জ্ঞানই তাদের প্রকৃত সম্পদ। কিন্তু এবার আসি সব থেকে কঠিন প্রশ্নে, তাদের দেশ কোনটি? সমুদ্রে বসবাস করাটা যতটা রোমাঞ্চকর শোনায়, বাস্তবে ততটা সহজ নয়। আজকের পৃথিবী মানচিত্রে ভাগ করা, প্রতিটি সমুদ্রের সীমা আছে। একটি দেশের জলসীমা শেষ হলে অন্য দেশের জলসীমা শুরু হয়। কিন্তু বাজাওদের পূর্বপুরুষেরা যখন প্রজন্মের পর প্রজন্ম ধরে চলাফেরা করছিল, তখন আজকের মতো আধুনিক সীমান্ত তাদের জীবনের কেন্দ্র ছিল না। তারা দ্বীপ থেকে দ্বীপে চলতো। কিন্তু আধুনিক রাষ্ট্র যখন নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, পরিচয়পত্র এবং সীমান্তের নিয়ম তৈরি করলো, তখন তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রার সঙ্গে নতুন বাস্তবতার সংঘর্ষ হতে শুরু হলো। বাজাওদের সব মানুষ রাষ্ট্রহীন নয়, তবে তাদের একটি অংশ নাগরিকত্বের প্রমাণ, জন্ম নিবন্ধন এবং পরিচয়পত্রের সমস্যা পড়ছে। কিছু মানুষ রাষ্ট্রহীনতার ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে যাদের জন্ম এবং পারিবারিক নথিপত্র অসম্পূর্ণ। আর একজন মানুষের কাছে নাগরিকত্বের কাগজ না থাকলে সমস্যা শুধু একটি কাগজের সমস্যা থাকে না, এর প্রভাব পড়ে তার পুরো জীবনে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এখানকার বসবাসকারী ছোট্ট শিশুরা কিভাবে স্কুলে যায়, কিভাবে শিক্ষা লাভ করে? ধরুন একটি বাজাও শিশু স্কুলে যেতে চায়, কিন্তু স্কুল কোথায়? সমুদ্রের মাঝখানে তো কোনো স্কুল নেই, তাকে নৌকায় করে উপকূলে যেতে হবে। তারপর যদি স্কুলে ভর্তি হওয়ার জন্য জন্ম নিবন্ধন বা পরিচয়পত্রের প্রয়োজন হয়, তখন কি হবে? নথি না থাকলে তার সামনে বাধা তৈরি হতে পারে। ইউএনএইচসিআর তথ্য অনুযায়ী নাগরিকত্ব প্রমাণ না থাকলে মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সেবায় অধিকার সীমিত হতে পারে। অর্থাৎ যে শিশুটি সমুদ্রের গভীরতা মাপতে পারে, সে হয়তো একটি শ্রেণীকক্ষে বসার সুযোগ পায় না। আর ঠিক এমনটাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও।
আধুনিক পৃথিবী তাদের জীবন বদলে দিচ্ছে। শুধু নাগরিকদের সমস্যা নয়, সমুদ্র বদলে যাচ্ছে। বাণিজ্যিক মাছ ধরা বাড়ছে, সমুদ্রের সম্পদের উপর চাপ বাড়ছে, আইন সংরক্ষণ ও সম্পদ ব্যবস্থাপনায় নতুন নিয়ম তৈরি হচ্ছে। এইসব পরিবর্তন এমন একটি জনগোষ্ঠীকে সরাসরি প্রভাবিত করে যাদের জীবন সমুদ্রের উপর নির্ভরশীল। ন্যাশনাল জিওগ্রাফি উল্লেখ করেছে যে শিল্পভিত্তিক মাছ ধরা ও সামুদ্রিক সম্পদের পরিবর্তন বাজাওদের ঐতিহ্যবাহী জীবনকে কঠিন করে তুলেছে। যে সমুদ্র একসময় ছিল সীমাহীন, এখন সেই সমুদ্রের প্রতিটা অংশে জড়িয়ে আছে আইন, সীমান্ত এবং অর্থনীতি। বাজাওদের কিছু মানুষ সমুদ্র ছেড়ে দিয়েছে, কিন্তু কেন? কারণ স্থলভাগের জীবন কিছুটা ক্ষেত্রেও সহজ। শিশুরা স্কুলে যেতে পারে, হাসপাতাল কাছাকাছি, বাজারে যাওয়া সহজ, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য সুযোগ পাওয়ার সুবিধা রয়েছে। তাই অনেক বাজাও পরিবার স্থায়ী বসতিতে চলে গেছে। কিছু পরিবার পানির উপর খুঁটির ঘরে থাকে, আবার কেউ কেউ পুরো স্থলভাগে বসতি করেছে। অর্থাৎ এক সময়ের সমুদ্রের যাযাবর জীবন ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। কিন্তু এর সঙ্গে হারিয়ে যাচ্ছে কি জানেন? শুধু একটি জীবনযাত্রা নয়, হারিয়ে যেতে পারে একটি বিশাল জ্ঞান ভান্ডার। কোন মাছ কখন আসে, কোন প্রবাল প্রাচীর কোথায়, আর কোন স্রোত কখন বিপজ্জনক, কোন ঋতুতে কোন মাছ পাওয়া যায়, কিভাবে সমুদ্রের আবহাওয়া বুঝতে হয়, কিভাবে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই দীর্ঘদিন সমুদ্রের সঙ্গে মানিয়ে থাকা যায়। আর এইসব জ্ঞান কোনো বইয়ে পুরোপুরি লেখা নেই, এগুলো মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। আর সেই সব মানুষ যদি সমুদ্রে ছেড়ে দেয়, তাহলে এই জ্ঞানের একটি অংশ এখানেই হারিয়ে যেতে পারে। সমুদ্রের ঢেউ যেমন বারবার ফিরে আসে, তেমনি বাজাওদের গল্পও ফিরে আসবে যতদিন পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মানুষ সমুদ্রের দিকে তাকিয়ে বলতে পারে, এই সমুদ্রই আমার ঘর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না।